বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আপনাদের সাথেও আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবার অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াত আমির। তিনি বলেন, জামায়াত যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাল্লাহ। যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি মন্ত্রী আগামীতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন। ছোট করে আরও কয়েকটি তথ্য একটু তুলে ধরি। তা হচ্ছে ৭১ ও গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয় বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনার সভায় মির্জা ফখরুল এই কথা বলেন। তিনি বলেন যে ১৯৭১ হচ্ছে আমাদের মূল কথা, স্বাধীনতার যুদ্ধ আমাদের মূল কথা, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র চাই। একই অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন, গণ অভ্যুত্থানের পর যে রকম পরিবর্তন আমরা আশা করেছিলাম সেরকম পরিবর্তন হয়নি। আরেকটি তথ্য তা হচ্ছে কক্সবাজারের চকরিয়া পৌর শহরে জনতা শপিং সেন্টারের চত্বরে জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। ট্রাকের ওপর মঞ্চটি করা হয়েছিল শনিবার বিকেলে বাংলাদেশ স্থানীয় সময় 3:45টার দিকে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। বিএনপির নেতাকর্মীরা বলেন, কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। আরেকটি তথ্য তা হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং নির্বাচন একদিনও পেছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত টেডেক্স কুমিল্লা ইউনিভার্সিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিকদের তিনি এই কথা বলেন এবং শফিকুল আলম আরও বলেন যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আপনারা দেখবেন অত্যন্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দেবে বর্তমান সরকার। এবং সবশেষ আরেকটি তথ্য একটু ছোট করে তুলে ধরি। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মধ্যে মানবাধিকার মিশন স্থাপন সংক্রান্ত ৩ বছরের সমঝোতা স্মারক সই হয়েছে। এই মিশনের লক্ষ্য হবে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের সহায়তা দেয়া। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়াই হবে মানবাধিকার মিশনের মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা পালনে বাংলাদেশকে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য। আর সেজন্য দক্ষতা, আইনগত সহায়তা এবং প্রতিষ্ঠানগত সক্ষমতা বাড়াতে কাজ করবে এই মিশন। এই ছিল কিছু তথ্য। আমি একটু শুরুতে আসি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছে আসি। যে বিষয়টি আমরা যেটি দেখলাম যে জামায়াত ইসলামীর আজকে যে সমাবেশ, এই সমাবেশে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপিও দাওয়াত পেয়েছে, কিন্তু বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি দাওয়াত পায়নি। সেটি আমি আসছি আপনার কাছে, কেন প্রশ্নটি তুলছি আপনার কাছে। আমরা যদি দেখি যে বিএনপি জামাত ইসলাম দীর্ঘদিন ধরেই তারা রাজনৈতিকভাবে একসাথে কাজ করেছে। অতীতে বিভিন্ন সময় তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, সরকার গঠনের ব্যাপারেও তাদের একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে, আবার আমরা যেটি দেখলাম যে জামাতের আমির অসুস্থ হয়ে পড়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তাকে দেখতে গিয়েছেন। আজকে দাওয়াত না দিলেও তিনি আবার দেখতে গিয়েছেন জামায়াতের আমিরকে, তার শারীরিক অবস্থা জানতে গিয়েছেন। তো এই যে বিষয়টি, বিএনপিকে যে দাওয়াত না দেয়া, এটি আসলে কি বার্তা দেয়? এটি কি আসলে, যেমনটি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে ৭১-এর প্রশ্নে কোনো ছাড় নয়, গণতন্ত্রের প্রশ্ন ছাড় নয়,
একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে যে অবস্থান, যে মতবিরোধ রয়েছে বিএনপি এবং জামায়াতের মধ্যে, বিষয়টা কি এই কারণেই আসলে এখনকার সময় এসে জামাত দাওয়াতটা দিল না, নাকি নির্বাচন সামনে রেখে এটি একটি রাজনৈতিক কৌশল? এটা তো খুব নির্দিষ্ট করে বলা খুব কঠিন আসলে। আমরা তো আমরা গেস করতে পারবো, কিন্তু আমরা তো না, আসলে বলতে আপনার পারবো না। ধারণাটাই। জি। আমার নিজের ধারণা যে প্রথমত এটা একটু আহ অস্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে। ধরেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা খুব স্বাভাবিক। এমনকি রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক পার্থক্য আছে। কিন্তু এমনিতে আসলে জামাতে ইসলামী যে বাংলাদেশে এই 5 তারিখের পর থেকে তারা যে রাজনৈতিক আহ তাদের যে আসলে সাংস্কৃতিক পরিবর্তনটা দেখাতে চায়, তাদের নিজেদের রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে কিংবা আসলে রাজনৈতিক পরিচালনার ক্ষেত্রে তাদের যে অনেক বেশি সহনশীল, গণতান্ত্রিক এবং আসলে সহনশীলতার সংস্কৃতি চর্চা করার যে সমস্ত দৃষ্টান্ত তারা তৈরি করতে চেয়েছে, এইটার সাথে এই কাজটা আসলে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না। এটা নির্বাচনের প্রশ্ন থেকেও যদি ধরেন তাও হয় না, যদি ধরেন এই যে যেটা বললেন যে একাত্তরের প্রশ্নে যদি বলেন তাও আসলে হয় না। সেই জন্য আমার কাছে এটা প্রথমত একটু অস্বাভাবিক। আহ আমি জানি না যে এটার কারণটা তাদের কি, কিন্তু জামাত যেহেতু ধরেন তাদেরকে দাওয়াত করে নাই, সেইটা দিয়ে তারা তাদের কর্মীদের কাছে এবং তারা জাতির কাছে একটা মেসেজ হয়তো দিতে চেয়েছে যে তারা বিএনপির বিরুদ্ধে একেবারেই আসলে সরাসরি বিরুদ্ধে দাঁড়িয়ে আসলে রাজনীতিটা করতে চান। সেই মেসেজটা হয়তো তার কর্মীদেরকে এবং আসলে তার যে ভোটার, যাদেরকে তারা মনে করে যে তাদের ভোট ব্যাংক হবে কিংবা যারা তাদের ভোট দিবে কিংবা যারা তাদের মিত্র হবে, তাদের কাছে সম্ভবত এটা স্পষ্ট করতে চাইছে যে বিএনপির সাথে তাদের আর কোনো ধরনের আসলে বোঝাপড়ার জায়গা নেই। তারা বিএনপির বিপক্ষে আসলে একটা স্বাধীন অবস্থান নিয়েছে। এইটা আমার কাছে মনে হয় যে তাদের এই মেসেজটা দেওয়ার জন্য তারা এই কাজটা করছে। জি। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো। তানভীর হোসেন, একই বিষয় আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়, জামায়াতে ইসলাম এখানে বিএনপির সাথে যে তারা এই নির্বাচন করছেন না, তারা আলাদা করে মোর্চা গঠন করেছেন অলরেডি। তারা কাদেরকে কাদেরকে নিয়ে মোর্চা গঠন করতে চান, অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে তারা এগুতে চান। সেই জায়গাটাতে এখানে একটা বড় সমস্যা হলো যেটা, যে বিএনপি যদি সরকারে যায় তাহলে বিরোধী দল কারা হবে? এখানে আপনি দেখেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অনুপস্থিত। যদি বিএনপি জামাতে সমাবেশে যায় তাহলে যে রেজাল্টটা হচ্ছে, তার মানে কি, আমরা যদি দেখি যে তাহলে প্রতিপক্ষ কারা হবে। সো প্রতিপক্ষ তৈরির যে কৌশল, সেই কৌশলটা এখানে আপনার জামাত নিয়েছে। এবং এটা আমি যতটুকু অনুমান করতে পারি বা যতখানি মনে হচ্ছে, যে এটা তাদের মধ্যে একটা মিউচুয়ালি আপনার ডিপার্চার, মানে আহ, নিজেদের মধ্যে আলাদা থাকার নীতি নিজেরাই এটা ঠিক করেছে। কারণ হলো যে জামাতের 7 দফার একটি দফা যদি আপনি দেখেন, যে সেখানে 2006 থেকে তারা সব রকমের গণহত্যার বিচার চেয়েছে। তার 2 বছর আগে যদি যান, তাহলে 2004 সালে হলো যে আপনার বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা হয়েছে। তাহলে সেই বিচার তো তারা চাইতে পারতো। একাত্তরের প্রশ্ন নিয়ে কোনো কথা হয়নি, একাত্তরের প্রশ্নে তারা ক্ষমা চাওয়ার একটা অপূর্ব সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগ তারা গ্রহণ করেনি। কিন্তু বিচার চাওয়ার ক্ষেত্রে খুব টেকনিক্যালি 2006 থেকে তারা হলো যে আহ বিচারগুলো চেয়েছে। সুতরাং এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে তারা সেই সুযোগটা আপনার হলো যে তারা নেওয়ার চেষ্টা করেছে, কিংবা এভাবেই বিষয়টাকে তারা জনগণের সামনে উপস্থাপন জি। করার চেষ্টা তানভীর করেছে। হোসেন, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আমরা যেটি দেখলাম, যে কক্সবাজারের চকরিয়া পৌর শহরে নাগরিক পার্টির যে পথসভার মঞ্চ, তা ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা, যেমনটা বলছিলাম। এবং এর আগে গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে এনসিপির নেতাকর্মীরা, তারা সেখানে অনুষ্ঠান করতে গিয়ে। এখন এখানে যে বিষয়টি আমরা যেটি দেখছি, যে এনসিপির নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও দেখা যাচ্ছে। আপনারাও যদি কোনো আপনাদের কোনো অনুষ্ঠান করতে যান, কর্মসূচি করতে যান আপনাদের রাজনৈতিক দলের, সেক্ষেত্রে আপনারাও কি একই রকমের নিরাপত্তা পান, বা সব রাজনৈতিক দলগুলো কি আসলে এই ধরনের নিরাপত্তাই পায়? হাসনাত কাইয়ুম।
না, এটা তো ধরেন প্রথমত হচ্ছে যে এনসিপি কিছুদিন যাবৎ ধরেন যে ধরনের কর্মসূচি দিচ্ছে এবং সেগুলি থেকে যে ধরনের বিরোধাত্মক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা আসলে সহিংসতা সংঘর্ষের দিকে যাচ্ছে, সেরকম পরিস্থিতি বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল যারা আসলে কাজ করছে তাদের বেলায় সেরকমটা আসলে নাই বললেই চলে। আহ, এবং নাই যেহেতু, সেই ক্ষেত্রে আসলে এটা আন্দাজ করা কিংবা বলা খুব কঠিন যে আসলে অপরাপর রাজনৈতিক দলগুলিকে সরকার কিংবা আসলে সেনাবাহিনী সেরকম প্রোটেকশন দিচ্ছে কিনা। আপনি নিজে এরকম প্রোটেকশনের প্রয়োজন আছে কিনা, এটা আপনি ফিল করেন কিনা, এটার উপর তো নির্ভর করবে যে আপনার প্রোটেকশন লাগবে কি, দিচ্ছে কিনা। এখন পর্যন্ত আমার জানা মতে এদের বাইরে আর কারো এরকম পরিস্থিতির শিকার হতে হয় নাই। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনীর যেহেতু একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা যেহেতু আসলে প্রায় পুলিশের মতো এক ধরনের দায়িত্ব পালন করছে, এবং বিভিন্ন জায়গায় যখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে এবং সেগুলির যখন আসলে ডেটোরেট করতেছে, পরিস্থিতি খারাপ হচ্ছে, তখন সমালোচনার দায় তাদেরও নিতে হচ্ছে। সেদিক থেকে এইটা ধরেন খুব অস্বাভাবিক না যে আসলে সেনাবাহিনী এরকম একটা পরিস্থিতিতে তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যাবে, কারণ এটা তো সমস্ত রাজনৈতিক দল, সমস্ত নাগরিকরা চাইবে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সমস্ত নাগরিকরাই যেন রাষ্ট্রের কাছ থেকে তার প্রোটেকশন, নিরাপত্তাটা যেন সে পায়। তো যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একজনের নিরাপত্তা দিতে গিয়ে বরং নাগরিকের নিরাপত্তা বিনষ্ট হচ্ছে, নাগরিকরা খুনের শিকার হয়েছে, নাগরিকরা আসলে নির্যাতনের শিকার হয়েছে, নাগরিকদের প্রোটেকশনের বদলে নাগরিকরা খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু রাজনৈতিক দলের যেটুকু প্রোটেকশন পাওয়া দরকার ছিল রাজনৈতিক দলের নেতারা সেইটা হয়তো কিছু পরিমাণে পাইছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে অন্যান্য রাজনৈতিক দল সেটা পাচ্ছে কিনা, কিংবা আসলে আমরা পাচ্ছি কিনা, কিংবা অন্যান্য আসলে সংগঠন পাচ্ছে কিনা, সেই জায়গাটাতে আমি যেটা বললাম যে এটা হচ্ছে না, কিন্তু নাগরিকরা তার উল্টা একটা পরিস্থিতির শিকার হচ্ছে, এটার আসলে প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। জি এইটুকু আপনাকে বলা যায়। জি জি, ধন্যবাদ। তানভীর হোসেন, একই বিষয় আপনি নিশ্চয়ই আমার প্রশ্নটি শুনেছেন। হ্যাঁ, আমি শুনতে পেরেছি। আমার কাছে মনে হয় যে আমি হাসনাত ভাইয়ের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। আমি পাশাপাশি আহ, এটা যোগ করতে চাই, যখন রাজদণ্ড আপনার হাতে থাকবে তখন প্রত্যেক নাগরিকের প্রতি সমান আচরণ করা রাষ্ট্রের পক্ষে এটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এখন সম্ভবত বিচার করার সময় এসেছে যে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপরে আপনি আসলে সেই নৈতিক দায়িত্ব পালন করছেন, কিংবা আপনি কোনো আক্রোশের বশবর্তী হয়ে আপনি তাদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছেন। তো গোপালগঞ্জে তো এখন যে কাজগুলো হচ্ছে সেখানে গ্রামের পর গ্রাম, শহর, সব জায়গাতে মানুষ পুরুষ শূন্য হয়ে পড়েছে। তো এটা তো একটা মানে আমাদের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। এবং রাষ্ট্রকে একটা নির্দিষ্ট অঞ্চলের বিরুদ্ধে দাঁড় করানো, এই বিভেদের রাজনীতি কখনোই ভালো ফল বয়ে আনবে না। আর এখানে সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে যে উস্কানি দাতাদেরকে আপনি আহ, খুব বেশি রাষ্ট্রীয় প্রোটেকশন দিচ্ছেন। আপনি যদি আইনগতভাবে দেখেন, আমি অন্য ভিন্ন একটা উদাহরণ দেই। যদি কেউ আত্মহত্যা করে এবং সে আত্মহত্যার প্ররোচনা যিনি দিচ্ছেন, যিনি প্ররোচিত করছেন, তাকেও কিন্তু বিচারের মুখোমুখি করা হয়। তো এখানে গোপালগঞ্জের মানুষের মধ্যে যে গণবিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণের উস্কানিদাতা কারা ছিল, সেটাতে কারা প্ররোচিত করেছে এবং সেটাকে কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে ইতিমধ্যেই আপনার ইতিমধ্যে আমরা যেটা দেখলাম, আহ, দেশি এবং বিদেশি মিডিয়াগুলোতে এবং অনেক বিশ্লেষকই প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রশ্নটা আমরাও রেখে যেতে চাই। এবং আমরা মনে করি যে এই জায়গাটাতে একটা সুস্পষ্টভাবে সরকারকে আরো যত্নশীল আচরণ করতে হবে। ধন্যবাদ। জি, হাসান কামাল, আমি একটু আপনার কাছে আসি। আমরা যদি দেখি যে গোপালগঞ্জের কথা বলছিলেন তানভীর হোসেন, নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে যে সংঘাত, সহিংসতার ঘটনা ঘটলো, এই ঘটনায়
চারজনের মৃতদেহের ময়নাতদন্ত হয়নি, যেটা আমরা দেখতে পাচ্ছি। সুরতহাল ময়নাতদন্ত ছাড়াই তাদের মৃতদেহ দাফন করা হয়েছে, সৎকার করা হয়েছে, এবং এটি নিয়ে নানা প্রশ্ন উঠছে। আমি একটু আপনার কাছে যদি জিজ্ঞেস করি, আইন কি বলে, আসলে আইনিভাবে এটি ঠিক আছে যে সৎকার ছাড়া অথবা এভাবে ময়নাতদন্ত ছাড়া তাদের যে দাফন করা হলো? না, এখানে রাষ্ট্র সম্পূর্ণ অপরাধ করেছে বলা যেতে পারে। এটা রাষ্ট্রের দায়িত্ব। যখন কোনো একজন নাগরিক কোনো না কোনো ভাবে খুনের শিকার হয়, তখন এটার আসলে অন্য কোনো নাগরিক যদি, রাষ্ট্র যদি কোনোভাবে ইনফর্ম হয়, পুলিশ যদি কোনোভাবে ইনফর্ম হয় যে কেউ একজন মারা গেছেন, সেই মৃত্যু যদি অস্বাভাবিক হয়, তাইলে সেইখানে সে আইন অনুযায়ী বাধ্য এইখানে একটা মামলা রুজু করার জন্য, এবং এই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি সেইটা আসলে তাকে নির্দিষ্ট করার জন্য এই পোস্টমর্টেম বলেন, অন্যান্য ক্ষেত্রে যা যা দরকার, মানে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে যে খুনের কারণটা কি সেটা তার বের করতে হবে। এবং যদি আসলে থেকে এখানে কাউকে খুনি হিসাবে চিহ্নিত করা যায়, তাহলে তার আসলে বিচারও করতে হবে। কিন্তু এইখানে যেটা আমরা দেখলাম, আমরা সমস্ত মিডিয়াতে দেখতে পাইলাম, অনেকগুলো ধরেন অসমর্থিত হইতে পারে ভিডিও, সে ভিডিওতে আমরা দেখলাম যে আসলে এখানে গুলি চালানো হয়েছে, এবং ডাক্তার সেখানে বলছে যে গুলিবিদ্ধ মানুষেরা মৃতদেহ আসছে, কিন্তু সেই গুলিবিদ্ধ মানুষের আসলে কোন রকমের ময়না তদন্ত ছাড়া তাদেরকে সৎকার করা হয়েছে, দাহ করা হয়েছে, দাফন করা হয়েছে। যাদের সৎকার করা হয়েছে সেটা তো একটা ভয়াবহ ঘটনা। কারণ আপনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলতে শুনছি, আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যে এমনকি যাদেরকে আসলে সৎকার আরে দাফন করা হয়েছে, তাদেরকে কবর থেকে তুলে হইলেও তাদের পোস্টমর্টম করা হবে। কিন্তু আপনি জানেন, যারা ধরেন হিন্দু ধর্মাবলম্বী, তার সৎকার করা মানে হচ্ছে তো তাকে আসলে পোড়ায় ফেলা। তাহলে পরিষ্কার করে আপনি তো একটা একটা মৃত্যুর কারণ আপনি তো আসলে নিশ্চিহ্ন করে ফেলছেন। এইটা তো হচ্ছে একদিক থেকে সাক্ষী গায়েব করে ফেলার মতো, তদন্ত কাজটা বাধাগ্রস্ত করার মতো। রাষ্ট্র নিজে এটা কখনোই করতে পারে না। রাষ্ট্র যদি এই কাজ করে, তাইলে এই রাষ্ট্রকে কোনোভাবেই আইনের শাসন কিংবা গণতান্ত্রিক সরকার কিংবা গণতান্ত্রিক রাষ্ট্র এটা আপনি বলতে পারবেন। তো গোপালগঞ্জের এই মৃতদেহগুলির সাথে রাষ্ট্র এবং সরকার যে আচরণ করছে, সেটা চরমভাবে আইনের লঙ্ঘন, এবং এইটার জন্য আসলে এই সরকার এবং তাদের যে প্রতিষ্ঠানগুলি, তাদেরকে আসলে এর জবাব দিতে হবে। জি, ধন্যবাদ। তানভীর হোসেন, গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত নিয়ে কথা বলছিলেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এই বিষয়ে আপনি কি বলবেন? হাসনাত ভাইয়ের সাথে যেটা যোগ করতে হবে সেটা হলো যে এর মধ্য দিয়ে সরকারকে কারোকে কোনো প্রতিষ্ঠানকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন কিনা। আর যেহেতু ময়না তদন্ত ছাড়াই এগুলো মানে দাহ করা হয়েছে বা দাফন করা হয়েছে, তার মানে এখানে, আর যেহেতু এটা বিরোধী পক্ষ তো সরকার, অভিযোগটা সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যখন অভিযোগ, সেখানে এটা তো প্রশ্ন উঠতেই পারে যে সেখানে সরকার তার নির্দিষ্ট কোনো সংস্থা বা কোনো ব্যক্তিকে দায় মুক্তি দেওয়ার জন্য এই আচরণগুলো করছে বা এই কাজটা করছে। তবে এই ঘটনা কিন্তু আমরা এর আগেও দেখেছি, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে, যে সংঘর্ষ হয়েছে, সেখানেও একই রকমের একটা আমরা আচরণ আমরা এই সরকারের মধ্য থেকে দেখেছি। আবার একই সাথে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য দায় মুক্তি চেয়েছেন। সো এই জায়গাটা থেকে হলো সরকার কোনোভাবেই দায় এড়াতে পারবে না, সরকারকে এই দায়িত্ব নিতেই হবে। এবং যদি এটা আইনগতভাবে প্রমাণ হয়, তাহলে এই সম্পূর্ণ দায়টা সরকারের উপর বর্তাবে, এবং সরকারকে বা সরকারের সেই সব প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের সাথে যেসব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে। জি, তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি একটি ছোট্ট বিরতি নেব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন।
TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর অ্যাডভোকেট হাসনাত কেউম আপনার কাছে একটু আসতে চাই। আজকে একটি অনুষ্ঠানে আপনি বলেছেন যে গণ অভ্যুত্থানের পর যেরকম পরিবর্তন আমরা আশা করেছিলাম সেরকম পরিবর্তন হয়নি। এই বিষয়টি যদি একটু বলতেন যে আসলে আপনার যে প্রত্যাশা অথবা আপনাদের যে প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে আসলে কতটুকু হয়নি অথবা কেন হয়নি, এবং এই জায়গায় বাধাগুলো আসলে কি দেখতে পাচ্ছেন? এই বিষয়টা একটু লম্বা বড়, বলুন আপনি। আমার নিজের যেটা মনে হয়, আমি আজকেও যেটা বলেছি যে এইবারের যে আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এর আগের যতগুলি আন্দোলন হয়েছে তার সাথে একটু আলাদা। এইবারের আন্দোলনে সুনির্দিষ্টভাবে অনেক আগে থেকে একটা মানে কোনো এক দফার আন্দোলন ছিল না, এটা দুই দফা মিলায়, তিন দফা মিলায় এক দফা ছিল। অর্থাৎ এবারের আন্দোলনে পরিষ্কার করে এই অভ্যুত্থানের আগে থেকে এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের দাবিটা বা শাসন ব্যবস্থার সংস্কারের দাবিটা ছিল, সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন, এবং সেটার জন্য ধরেন রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত্য তৈরি করা, সংস্কারের একটা রূপরেখা, বিভিন্ন ইয়ের পরেও 31 দফা একটা কর্ম পরিকল্পনা হাজির করা। এই জায়গাগুলি ছিল এবারে অন্যান্য সময়ের চেয়ে পৃথক। সেই জন্যে অন্য সময় ধরেন সরকার পরিবর্তন করে একটা নির্বাচন করে ফেললে আন্দোলনের সফলতা এসছে বলে যেটা মনে করা যেত, মানুষ কিন্তু এইবার সে আশা থেকে আসলে লড়াইটা করে নাই। মানুষ শুধুমাত্র নির্বাচনের জন্য যদি লড়াইয়ে যুক্ত হতো, তাইলে এর আগে আমরা রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে কিংবা যুগপৎভাবে যে লড়াইটা করতেছিলাম তার সাথে মানুষ যুক্ত হতো। মানুষ ছাত্রদের সাথে যুক্ত হয়েছে এই কারণে যে সে কেবলমাত্র সে রাজনৈতিক দলগুলির আশ্বাসে আসলে কোনো আস্থা রাখতে পারে নাই। তারা মনে করছে ছাত্রদের নেতৃত্বে একটা ঐক্যবদ্ধ অবস্থার মধ্যে দিয়ে এই সরকারের পরিবর্তনের পাশাপাশি এখানকার শাসন ব্যবস্থার একটা পরিবর্তন হবে, ছাত্ররা সে অঙ্গীকার করছিল। কিন্তু এবার দেখবেন যে এই শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যাদেরকে আসলে দায়িত্ব দেওয়া হলো তারা আসলে বহুদিন পর্যন্ত তাদের কাজই শুরু করতে পারেনি, তাদের কোনো হোমওয়ার্ক ছিল না, তারা আসলে জানতে না, বা এখনো জানে কিনা আমি জানি না, যে আসলে কি কি সংস্কার করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে করলে এটা টেকসই হবে, এটা নিয়ে তাদের কোনো হোমওয়ার্ক ছিল না। এরকম কোনো হোমওয়ার্ক করে তারা আসলে ক্ষমতায় আসে নাই। আমরা যতটা তাদেরকে অ্যাসিস্ট করতে চাইছি, আমাদের কাছ থেকে তারা তাদের অ্যাসিস্ট্যান্সটা নিতে পারে না, অথবা নিতে চায় না, আমি জানি না। আমরা এর আগে থেকে 10-12 বছর ধরে এটার উপরে স্পেসিফিক সংবিধানের সংস্কার, রাষ্ট্রের সংস্কার, এই জায়গাটা নিয়ে আমরা গত 12 বছর অন্তত কাজ করেছি। আমরা তাদেরকে অ্যাসিস্ট করতে চাইছি। আমরা 11 তারিখেই তাদেরকে আসলে কিভাবে কোন কোন জায়গায় সংস্কার হইতে পারে এবং তাদের কি ধরনের রোল নেওয়া উচিত, এই জিনিসগুলি তাদেরকে আমরা 11 তারিখে লিখিতভাবে দিচ্ছি, কিন্তু এটার কোনো প্রতিফলন আমরা দেখিনি। এর বাইরে একটা জিনিস আমাদের এখানকার রাজনৈতিক দলগুলিকে আমরা বুঝাইতে পারি না। রাজনৈতিক দলগুলির দুই ধরনের প্রবণতা ছিল। একটা হচ্ছে যে এরা একটা বিরোধিতার রাজনীতি, যেটা ধরেন প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি, ধরেন আমার একটা রাজনৈতিক দল, আপনার একটা রাজনৈতিক দল, তানভীরের একটা রাজনৈতিক দল, একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের মধ্যে কি হয়, একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু অভ্যুত্থানের পরে আসলে যে কর্তব্যটা রাজনৈতিক দলগুলোর সামনে হাজির হয়েছিল, সেটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে কতগুলো জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন করা। আমরা সেটাকে বলছিলাম একটা সহযোগিতার রাজনীতির পর্ব। সেই পর্বটাকে দুইটা অংশ থেকে বাধা দেওয়া হয়েছে। কেউ কেউ এটাকে অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে, সকল কিছু পাল্টে ফেলবে, সকল সংবিধান পাল্টে ফেলবে, শাসন ব্যবস্থা একদম প্রথম থেকে ছুড়ে ফেলবে, নতুন করবে, এরকম একটা জায়গা। আরেকটা হচ্ছে যে তারা একদম পুরনো ব্যবস্থার মধ্যে যেখানে ছিল কেবলমাত্র একটা নির্বাচনের জন্য যদ্দূর আসলে পরিবর্তন হইলে হয়, মানে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে যদ্দূর প্রাপ্তি মানে প্রত্যাশা থাকে, এর মধ্যে একটা অংশ নিজেদেরকে আসলে সীমাবদ্ধ করছে। তার মানে একটা বিরোধ মোটা দাগে দাঁড়াইছিল। মোটা দাগে বিরোধ দাঁড়ানোর কারণে এইখানে যারা দায়িত্ব নিচ্ছে তারা আসলে তাদের দায়িত্ব এড়ায় তাদের যে সমস্ত এজেন্ডা, যে এজেন্ডার সাথে আসলে মানুষের এতটা প্রয়োজন নাই, কিংবা যেগুলি এই মুহূর্তের আসলে এজেন্ডা না, করিডোর বলেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বলেন, অন্যান্য ধরেন বন্দর বলেন, এরকম নানাবিধ ইস্যু এই সরকারের ভেতরে থেকে কেউ কেউ আসলে এগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। তার মানে একদিকে জাতীয় আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয়েছে,
জাতীয় ঐক্য নষ্ট হয়েছে, আন্দোলনকারীদের এক অংশ নিজেদেরকে সকল আন্দোলনের মালিক হিসেবে নিজেদেরকে আবির্ভূত করানোর ভেতর দিয়ে আন্দোলনের শক্তিগুলির মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করছে। ৭২-এর মতো যে একটা দল বা একটা ব্যক্তি কিংবা একটা গোষ্ঠী আন্দোলনের মালিকানা দাবি করতে চাইছে, এগুলির ভেতর দিয়ে আসলে যেই অবস্থাটা থাকতে পারতো ১ বছরের মধ্যে, সেটা আমরা দেখতে পাইনি, বরং পরিস্থিতিটা এখন খারাপ দিকে যাচ্ছে। তবে এটাকে কোন রকম রক্ষা করার জন্য আমরা সকল রকমের ছাড় দিয়ে ন্যূনতম কিছু একটা পরিবর্তনের জন্য এখন চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমরা সেইখানেও আসলে যেটা আজকে দেখতেছেন যে এই অভ্যুত্থানের ১ বছরের মাথায় বিএনপির সাথে এনসিপির কিংবা গোপালগঞ্জের ঘটনা, এইরকম রাজনৈতিক অস্থিরতা আসলে যেটা আমরা ৭২-এর পরে জাসদের রাজনীতির সময় দেখছি, সেরকম রাজনৈতিক পরিস্থিতির আসলে কোনো প্রয়োজন ছিল না। এখানে এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেটাতে আসলে মানুষের যে অর্জন করার ছিল এই পরিস্থিতির মধ্যে সেইটুকু আসলে অবশিষ্ট অর্জন করা যাবে কিনা সেটাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে। তো সেদিক থেকে ধরেন আমাদের কাছে মনে হয়েছে যে মানুষের যা প্রত্যাশা ছিল এবং এই প্রত্যাশা অনুযায়ী মানুষ যেই পরিমাণ ত্যাগ করেছে, ৭১-এর পরে এত বড় ত্যাগ তো আসলে আমরা কোনোদিন করি নাই এই জাতি। এত বড় ত্যাগের পরে এবং এতটা হোমওয়ার্ক আগে থেকে করার পরে, এত বড় এক ধরনের একটা জাতীয় ঐক্য গড়ে ওঠার পরে কিংবা সরকারকে সকলে মিলে সমর্থন দেওয়ার, নিরঙ্কুশ সমর্থন দেওয়ার পরেও এই যে ১ বছরে আমাদের কোনো অর্জন নাই, সেটা আসলে আমি পাবলিক মিটিং এ কিংবা আপনাদের এখানে যতটা বলতেছি তার চাইতে অবস্থাটা অনেক বেশি খারাপ। জি, সেই জন্য ধরেন আজকে আমি এই কথাগুলি বলতে বাধ্য হয়েছি যে আমাদের আসলে যা আমরা আশা করছিলাম সেটা আসলে আমরা হারাই ফেলতেছি এবং আমাদের দায়িত্বশীল আচরণ করা দরকার, দায়িত্বশীল রাজনীতি করা দরকার। দলীয় রাজনীতির উপর উঠে জাতীয় স্বার্থে একটা দায়িত্বশীল রাজনীতি দায়িত্ব নেওয়ার জন্য আজকে আমি আহ্বান করছি গণতন্ত্র মঞ্চ সহ এরকম অন্তত সমমনা যারা পারে, তারা ছোট হোক বড় হোক, তারা যেন একটা জাতির সামনে একটা দায়িত্বশীল রাজনীতির মডেল হিসাবে যেন সামনে আসে, আমি সেই আহ্বানটাও করছি। জি, ঠিক আপনি যে কথাগুলো বলছিলেন এই জায়গা থেকে আমি যদি একটু বলি যে বিএনপি, জামায়াত, এনসিপি অথবা অন্যান্য আপনি এবং সংস্কার আলোচনার যে অগ্রগতি হচ্ছে, আপনি যেটি বলছেন যে যতটা প্রত্যাশা ছিল অথবা আশা ছিল, সবকিছু মিলিয়ে আরেকটি বড় প্রশ্ন আছে। নির্বাচন তো আসলে একটি কি বলবো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই সবকিছু মিলিয়ে যা হচ্ছে, নির্বাচন নিয়ে কি কোনো সন্দেহ বা সংশয় তৈরি হচ্ছে আপনার মাঝে অথবা আপনাদের রাজনৈতিক দলের মাঝে? আমার নিজের আসলে মনে হচ্ছে না যে সবকিছু নিয়ে আসলে ষড়যন্ত্র চক্রান্ত থাকে। তবে নিজের মনে হচ্ছে না যে নির্বাচনের মতো এখানকার একটা ইনএভিটেবল যে পলিটিক্যাল প্রসেস, যেটার জন্য এত বড় ত্যাগ করা হয়েছে, একটা নির্বাচন করতে হলে তো আসলে একটা সংস্কার লাগবে আসলে, বা নির্বাচন করেও সংস্কার লাগবে। তো নির্বাচন এটা একেবারে আলাদা কোনো ব্যাপার না যেটাকে আটকে দিলে আসলে বাংলাদেশে বড় কোনো আসলে অর্জন হয়ে যাবে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে একদম নির্বাচনটাকে আটকে দেওয়া যাবে ষড়যন্ত্র করে কিংবা চক্রান্ত করে, এইটা আমার মনে হয় না। আমার নিজের মনে হয় যে বাংলাদেশে নির্বাচন অনিবার্য এবং এটা ঘটবে। তবে যতটা আসলে গ্রহণযোগ্য, উৎসব মুখর, ফেয়ার এবং একটা কি বলা যায় যে আসলে সুন্দর নির্বাচন হইতে পারতো, সেইটা আসলে আমরা করতে পারবো কিনা, সেই পরিবেশ পাবো কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। প্রেস সচিব তো আজকেও বলেছেন যে এই সরকার এ যাবৎকালের সবচেয়ে সুন্দর, সুষ্ঠু, সবচেয়ে ভালো নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দিবে। এই ব্যাপারে কি আস্থা রাখতে পারছেন না সরকারের উপরে? তাহলে এটাও একদম রাজনৈতিক সরকারের মতো কথা আর কি। এইটা আমি ধরেন এনসিপির ছেলেদের মতো করে বলতে চাই না, কিন্তু এটা এখন পর্যন্ত একটা নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনে বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে বলেন, যেই ধরনের আসলে পরিবর্তনটা লাগে কিংবা দুর্নীতিগ্রস্তদেরকে আসলে একভাবে বাধাগ্রস্ত করার জায়গা, এগুলি মিলে একটা ফেয়ার ইলেকশন করতে হলে যেই সমস্ত শর্তাবলী পূরণ করতে হয়, সেইটা পূরণ করতে পারার মতো কোন ধরনের ইফিসিয়েন্সি সরকারের মধ্যে আছে, এটা 11 মাসে আমরা দেখি নাই। যদি কোনো মিরাকল ঘটে সেটার জন্য তাদেরকে তারা ধন্যবাদ পাবে, কিন্তু এখন পর্যন্ত যে বাস্তবতা আমি দেখতে পাচ্ছি তাতে আসলে খুবই একটা সুন্দর নির্বাচন হবে এটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচন হবে না এটা যারা ভাবতেছেন তারাও আসলে সফল হবে না। তার মানে এই নির্বাচনের ভেতর দিয়েও যে আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছতে পারবো, নির্বাচন হয়তো হবে কিন্তু আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছতে পারবে বাংলাদেশ,
সেইটা নিয়ে আমার হতাশা আছে, বুঝবে না। জি, ধন্যবাদ আপনাকে। তানভীর হোসেন, আপনি এই প্রসঙ্গে বলতে পারেন। আমি একটু একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন, যা বলা হচ্ছে যে তারা যেই কাজগুলো করবে, এই এই কমিশনগুলো কি এই কাজগুলোই করে, নাকি এর বাইরেও এমন কোনো কাজ করতে পারে, অথবা এমন কোনো ঝুঁকি থেকে যায় যেগুলো আসলে বাংলাদেশের স্বার্থ বিরোধী হতে পারে, আসলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়, এরকম কোনো আশঙ্কা কি থাকতে পারে তানভীর হোসেন? ধন্যবাদ। সহজ উত্তর হলো আশঙ্কা রয়ে যাচ্ছে। আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তারা যে 17-18টি দেশে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে সেটার অনেকগুলোতেই প্রশ্ন উত্থাপিত হয়েছে, এবং সেই প্রশ্নটা যেহেতু উত্থাপিত হয়েছে সেখানেই আপনার এই ঘটনাগুলো ঘটেছে। এবং আপনি দেখেন যে দায় মুক্তি পাবার যে তাদের যে বা দায় মুক্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের যে অঙ্গীকার, সেটাও কিন্তু একটা নোশন, এটা হলো যে শো করে। আমি এবার একটু একটু পেছনে আছি। সেই জায়গাটা হলো বাংলাদেশের নির্বাচন বা রাষ্ট্র সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে গত কয়েক দশক ধরে, বা যেটা একটা জায়গাতে এসে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় বা একটা আন্দোলন হলো বা আপনার অভ্যুত্থান হলো, সেই জায়গাটাতে কিছু গ্যাপ আপনার হলো যে অবশ্যই রাজনীতিবিদদেরকে মাথায় নিতে হবে। রাজনীতিবিদদেরকে আমি খুব স্পেসিফিক ভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা হলো যে আপনি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে এই আলোচনায় আনছেন, কিন্তু এছাড়া আরো কয়েকটি শক্তি রয়েছে বা স্টেক হোল্ডার রয়েছে, যাদের কথা রাজনৈতিক দলের শক্তিগুলো বা রাজনৈতিক নেতারা খুব বেশি আলোচনা করেন না, কিন্তু সেগুলো তাদের যদি ক্ষমতা বলেন কিংবা তাদের যদি প্রভাব বলেন সেটা অসামান্য। এর মধ্যে যদি আপনি ইন্টারনাল স্টেক হোল্ডারদেরকে দেখেন, তাহলে প্রথমত হলো আমলাদের একটা প্রভাব এখানে রয়ে গেছে, এবং সে আমলারা কিভাবে চান সেটা রাজনৈতিক বিশ্লেষকরা কতটা গ্রহণ করেছেন বা কিভাবে সেটা চিন্তা করেছেন, সেখানে একটা বড় ঝুঁকি রয়ে গেছে। আরেকটা যেটা রয়েছে সেটা নিয়ে কেউই কথা বলতে চায় না, সেটা হলো যে আপনার সামরিক বাহিনী। বাংলাদেশে এর আগেও আমরা যে জিনিসগুলো দেখেছি, সামরিক বাহিনী কর্তৃক বা সামরিক গোয়েন্দাদের কর্তৃক অনেকগুলো রাজনৈতিক ইনসিডেন্ট বা অনেকগুলো রাজনৈতিক ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে। সুতরাং সামরিক বাহিনী এখানে নিজে এক ধরনের রাজনৈতিক স্বার্থ তাদের রয়েছে, এবং সেই স্বার্থকে কিভাবে নার্সার করা হবে সেখানেও কিন্তু আপনার সেই জায়গাটাগুলো নিয়ে আলোচনা করতে চায় না। তারপরে যেটা রয়েছে আন্তর্জাতিক শক্তি। আন্তর্জাতিক শক্তি আবার দুইভাবে বিভক্ত। একটা হলো যে আন্তর্জাতিক স্টেক হোল্ডার, যারা হলো যে আপনার ডেভেলপমেন্ট পার্টনার, বা আমরা ইদানিং যাদেরকে ডিপ স্টেট বলছি। ডিপ স্টেট পলিটিক্স কিভাবে চায় বাংলাদেশকে, সেটা নিয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা হচ্ছে না। সবাই কিন্তু এর মধ্যে একটু কেউই আসলে ভাসুরের নাম মুখে নিতে চান না। তারপরে নতুন করে যেটা হয়েছে সেটা হলো ইসলামিক রেডিকালাইজেশন, বা আপনার হলো যে ধর্মীয় মতাদর্শ ভিত্তিক যে গ্রুপগুলো রয়েছে সেগুলোরও একটা ভয়ঙ্কর রকমের প্রভাব বাংলাদেশে রয়েছে। তাহলে এই যে স্টেক হোল্ডাররা রাজনৈতিক আলোচনার বাইরে থেকেও রাজনৈতিক কলকাঠিগুলো নাড়ার সুযোগ পাচ্ছেন বা নাড়ছেন, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা আলোচনায় আনতে পারিনি, কিংবা এই যতগুলো সিস্টেমেটিক ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে বা সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার আলোচনার মধ্যে কিন্তু এরা অনুপস্থিত। কিন্তু এদের শক্তি কিন্তু আপনি দেখেন নিয়মতান্ত্রিক ভাবে হোক বা নিয়মের বাইরে যে হোক, এই শক্তিগুলোই কিন্তু অনেক বেশি রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এটা সম্ভবত আধুনিক কালের রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা যারা বাংলাদেশের রাজনীতিতে বা ঐতিহাসিকভাবে যারা মতাদর্শ ভিত্তিক রাজনীতি করেন তাদের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ হিসেবে এটা আবির্ভূত হয়েছে। এবং সেই চ্যালেঞ্জটাকে আপনি যদি কনসিডার না করেন, তাহলে এই সংস্কারগুলো আপনি কখনোই সম্পূর্ণ করতে পারবেন না। আমি একেবারে সুস্পষ্টভাবে বলতে চাই যে এই যে সম্পূর্ণ সংস্কার নিয়ে আপনারা আলোচনা করছেন, এর মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীর ইন্টারেস্ট আছে কিনা, তাদের পারপাস সার্ভ করার কথাগুলো আছে কিনা, কিংবা আপনার বাংলাদেশের আমলাদের ইন্টারেস্ট আছে কিনা, সেগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত হাসনাত ভাই আরো ভালো বলতে পারবেন, কোনো খোলাখুলি আলোচনা হয়নি। তারা কি চান, কিরকম ভাবে চান, সেটা নিয়ে আলোচনা হয়নি। এক্সটার্নাল স্টেক হোল্ডারদের বিষয় তো বললামই, সেটা হয়তো খুব সরাসরি আলোচনা করাটাও সম্ভব নয় সব সময়। এখন ফিরে আসি আপনার হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন। আমি একটু আগ বাড়িয়ে আপনাদেরকে আমার একটা আশঙ্কার কথা বলি। আমি আশা করছি না আশঙ্কাটা সত্যি হবে, কিন্তু আশঙ্কাটা হচ্ছে আগামী 3 বছরের মধ্যে কোনো ইলেকশন হবে না। চুক্তিটা হয়েছে 3 বছরের।
3 বছরের মধ্যে আপনি যখন ইলেকশন করবেন তখন যদি জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি বলেন যে এখন ইলেকশন দিলে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ব্যাপক রকমের গুরুতর রকমের খারাপ হতে পারে, গৃহযুদ্ধ হতে পারে, এখানে অসংখ্য প্রাণহানি হতে পারে, গোপালগঞ্জ এক্সাম্পল তখন সামনে চলে আসবে। তো সুতরাং যদি এই এক্সাম্পল গুলোকে নিয়ে যদি বলে যে না এই সময় এই দেশে নির্বাচন দেওয়া কোনোভাবেই সম্ভব না, তখন সরকার তো এটাকে আপনার হলো একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করবেন। তারা বলবেন যে এই যে দেখেন জাতিসংঘের প্রতিবেদন এসছে, কারণ আমরা কদিন আগেই দেখলাম যে সবকিছু জাতিসংঘের প্রতিবেদনকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সরকার সবকিছু করার চেষ্টা করছে। সুতরাং আমি আশঙ্কা বোধ করছি যে বাংলাদেশের নেক্সট 3 ইয়ার্স এর মধ্যে কোনো ইলেকশন হবে না, এবং এই ইলেকশন না হওয়াটাকেই চাচ্ছে কোনো শক্তি যারা বিভিন্নভাবে ইলেকশনকে পিছিয়ে দিতে চাচ্ছে, তারা এই কাজটার মধ্যে তাদের একটা সমর্থন রয়েছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ অ্যাডভোকেট হাসানকেও। আপনি কি দেখতে পাচ্ছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়া অথবা নির্বাচন যত দেরিতে হয় তত ভালো, এমন কোনো রাজনৈতিক দল অথবা কোনো সংগঠন কেউ কি চাচ্ছে, এমন কোনো বিষয় রয়েছে? এবং একই সাথে এই যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশনের যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এই বিষয়ে যদি আপনি একটু যোগ করতেন। না, প্রথমত এইটা চেষ্টা যে আছে বা বিভিন্নভাবে বিভিন্ন জন চেষ্টা করছে, এটা তো ধরেন এখানকার অনেকগুলো রাজনৈতিক দল সরাসরি অভিযোগ করছে, এবং তারা এখানকার মোটামুটি বড় রাজনৈতিক দল, এবং তারা নিজেরা এই সমস্ত ব্যাপারে তাদের কাছে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন আছে বলেই তারা দাবি করে। আমি এই জিনিসটাকে আসলে বাংলাদেশের এই পরিস্থিতিটাকে আপনি যেটা বললেন, আমি এর আগে যেটা বলছি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জায়গাটা একটু আলাদা। বাংলাদেশকে ঠিক যতটা অন্যভাবে যেভাবে প্রেডিক্ট করা হয়, বাংলাদেশকে ঠিক সেইভাবেই আসলে পরিচালনা করা যায়, এইটা আমি আসলে বাংলাদেশের ইতিহাসকে যদি বিবেচনায় নিই তাহলে আসলে এটা সহজ মনে হয় না। আমার কাছে মনে হয় যে কোনো অজুহাতে এখানে কেউ এই নির্বাচনকে পিছিয়ে দিতে চাইলে 3 বছর 4 বছর পিছিয়ে দিতে পারবে, এবং তারপরে তারা আসলে এইখানে আসলে পার পাবে, এটা আমার কাছে ওইরকম মনে হয় না। আমি এই জায়গাটায় একটু নিয়মের বাইরে গিয়ে আশা করতে চাই, এবং এটা আশা করি আমি। জাতিসংঘ কমিশন নিয়ে তো ধরেন মানবাধিকার কমিশন নিয়ে যেগুলি কথা আছে সেগুলি আরো অনেক, তাদের ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে আমাদের এখানে যত ধরেন নিরীহ কিংবা নিরপেক্ষ কিংবা আসলে সবার কাছে গ্রহণযোগ্য বলে যেভাবে আসলে প্রচার করার চেষ্টা করা হয়, এটা তো সারা দুনিয়া জুড়ে যে সমস্ত ঘটনা ঘটতেছে এখন তো আর এটা দাবি করার কিংবা মনে করার কোনো কারণ নেই। সে আপনার এখানে যখন মানবাধিকারের কথা বলে তখন গাজায় তো তার আসলে মানবাধিকারের কোনো চিহ্ন আমরা দেখতে পাই না। অতএব এইগুলি হচ্ছে যে এক ধরনের কাগজে প্রতিষ্ঠান, বিভিন্ন জনের আসলে বিভিন্ন রকমের স্বার্থে বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে, এরকম বহু ঘটনা আছে, নজির আছে, এখনো দুনিয়াতে এগুলি চলতেছে। তো এইটা খুব গুরুত্ব রাখতে পারবে। আমার কাছে যেটা মনে হয় যে জাতিসংঘ মিশন যদি এখানে মানে মানবাধিকার কমিশন যদি এখানকার জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াইতে চায়, তাহলে এখানকার মানুষ আসলে জাতিসংঘের এই কমিশনকে বিবেচনায় নিবে না, এবং এটাকে আসলে তারা গ্রহণযোগ্য কোনো জায়গা দিবে না। জি, অ্যাডভোকেট, এটা খুব দ্রুতই তার গ্রহণযোগ্যতা হারাবে। জি, অ্যাডভোকেট হাসানকে আমাকে শেষ করতে হবে, আজকে সময় শেষ। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তানভীর হোসেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।